আমি দেবপ্রসাদ নন্দী স্ত্রী মুনমুন নন্দীকে সঙ্গে নিয়ে 22শে মে 2024-এ ক্লাব 7 হলিডেজ ট্রাভেলস কোম্পানির সঙ্গে বেরিয়ে পড়লাম ইউরোপ ট্যুর ভ্রমণে। অনেকগুলো মহাসাগর, অনেকগুলো দেশ অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম ফ্রান্সের রাজধানী প্যারিসের এই এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে রাস্তা সবই ঝাঁ চকচকে। পৌঁছে গেলাম অবশেষে হোটেলে। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম সিটি ট্যুরে। এই শহরের চিত্রকলা, সাহিত্য, ফ্যাশন দুনিয়ার পৃথিবী খ্যাত। পৌঁছে গেলাম 1889 সালে নির্মিত বিশ্ববিখ্যাত এই আইফেল টাওয়ারের সামনে। এটির উচ্চতা 1050 ফুট। টিকিট কেটে লিফটে করে টাওয়ারের বিভিন্ন লেভেলে পৌঁছে যাওয়া যায়। আমাদের প্যাকেজ ছিল লেভেল নাম্বার 2। উপর থেকে দেখে নিলাম প্যারিস শহরটাকে। শহরের বুক চিরে বয়ে চলেছে সেন নদী। রাত্রিতে এই সেন নদীতে ক্রুজে করে ঘুরে বেড়ালাম। এই ক্রুজ দেখছেন, এই সুসজ্জিত ক্রুজ। পরের দিন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ইউরোপীয় ইউনিয়নের রাজধানী তথা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশ্যে। সামনে যেটি দেখা যাচ্ছে সেটা হলো অ্যাডমিয়াম, ব্রাসেলসের পারমাণবিক মডেল। 1958 সালে এই শহরে অনুষ্ঠিত হয়েছিল পারমাণবিক প্রদর্শনী। সেই কারণে এই নির্মাণ করা হয়েছিল মডেলটি। বেলজিয়ামের বিখ্যাত হলো এই মিনিয়েচার পার্ক, অর্থাৎ মিনি ইউরোপ। ইউরোপের যত বিখ্যাত ইমারত আছে তা সবই এই পার্কে মডেল হিসেবে সাজিয়ে রাখা আছে। ঘুরলেই তো হবে না, ঘোরার পাশাপাশি খাওয়া দাওয়া তো প্রয়োজন। তাই চলে এলাম এখানকার এই রেস্টুরেন্টে। এর পরের গন্তব্য বেলজিয়ামের সেন্ট মাইকেলস চার্চ। (1830 সালে এই বেলজিয়াম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়।
1958 সালে এই ব্রাসেলসেই ইউরোপীয় সম্প্রদায়ের সদর দপ্তর হয়। তাছাড়া উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা অর্থাৎ ন্যাটোর দপ্তরও আছে। এখন বাজে 8:13। 8:13 সময় মনে হচ্ছে না বিকেল 4টে। এই হলো অনেক পুরনো দিনের সেন্ট মাইকেলস চার্চ। এটি একটি রোমান ক্যাথলিক গির্জা। অতীতে গির্জাটি আগুনে পুড়ে যাওয়ার পর 1623 সালে পুনর্গঠন হয়েছিল। We have the next band, John Ghosts. John পরের দিন বেলজিয়ামকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম উত্তর ও মধ্য ইউরোপে অবস্থিত বৃহত্তম অর্থনীতি ও দ্বিতীয় জনবহুল দেশ জার্মানির উদ্দেশ্যে। আমরা প্রবেশ করলাম জার্মানির বৃহত্তম ইউরোপের অন্যতম প্রধান মহানগরী কোলনে। এটি হলো কোলন ক্যাথিড্রাল চার্চ। এটি ইউরোপীয় খ্রিস্ট ধর্মের শক্তি এবং সহনশীলতার সাক্ষ্য বহন করে। এটির আর্কিটেকচার গোথিক শৈলীতে নির্মিত। উত্তর ইউরোপের এটি বৃহত্তম গির্জা। এতে 515 ফুট উচ্চতায় বিশাল টুইন টাওয়ার রয়েছে। প্রাচীন এই গির্জাটি বিশ্বযুদ্ধের সময় চারদিকে মারাত্মক ক্ষতি হওয়া সত্ত্বেও গির্জাটি বাইরে এবং ভিতরের অংশে অসংখ্য মূল্যবান কাজ এখনো পর্যন্ত অক্ষত। এটি হলো কোলন শহরের হোহেন জোলারন সেতু। খানিকটা আমাদের বাড়ি ব্রিজের মতো দেখতে। এর উপর দিয়ে ট্রেনও চলে, গাড়িও চলে, আবার মানুষও চলছে। এটির বৈশিষ্ট্য হলো এই ব্রিজের রেলিংয়ে অসংখ্য রঙিন তালা ঝুলছে। এখানকার প্রথা অনুযায়ী প্রেমে পড়া দম্পতিরা একে অপরের কাছে তাদের চিরন্তন ভালোবাসার শপথ করে এখানে তালা ঝুলিয়ে যায়। তাই একে বলে লাভ লক।
জার্মানিতে বসে চা খেলাম, 2.5 টাকার চা, 2.5 × 94। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এক স্বপ্নের ঠিকানার উদ্দেশ্যে, যার নাম মধ্য পশ্চিম ইউরোপে অবস্থিত ধনীতম দেশ সুইজারল্যান্ড। জার্মানি ছেড়ে সুইজারল্যান্ডে প্রবেশ করার পর প্রথমেই দেখে নিলাম ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত, এই রাইন জলপ্রপাত। এটি সুইজারল্যান্ডের উত্তরে স্যাপ হাউসের শহরে অবস্থিত। এই রাইন নদী অ্যালপস পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে এই জলপ্রপাতের মাধ্যমে 1350 কিলোমিটার পথ অতিক্রম করে হল্যান্ডের কাছে নর্থ সিতে গিয়ে মিশেছে। এই নদী ইউরোপের দীর্ঘতম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে একটি। এখানে টিকিট কেটে বোটে করে জলপ্রপাতের অনেকটা কাছ থেকে ঘুরে আসা যায়। বলিউডের হিট সিনেমা দিল বালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই দৃশ্য পথে চাক্ষুষ করলাম। See on your right hand side, Nicolatan House, railway station. Beautiful road in front of us. There is also a 5-star hotel. Right in front of you, the Black Dome, the Grand Hotel. That is the most expensive 5-star hotel. পৌঁছে গেলাম সেন্ট্রাল সুইজারল্যান্ডের এই শহরে। এখানকার একটি হোটেলে আমাদের 3 রাত্রি থাকার ব্যবস্থা হয়েছে। পাহাড়ে ঘেরা এই শহরটা যেন ছবির মতো সুন্দর। শহরের মাঝখানে এই উদ্যান, প্যারাগ্লাইডিং রাইড চলছিল, অসাধারণ দেখতে লাগছিল। প্যারিস, বেলজিয়াম, জার্মানি এই 3টে দেশ ঘুরে আমি অনুভব করলাম যে এই সুইজারল্যান্ডের ভূপ্রকৃতি সম্পূর্ণ আলাদা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্য রূপে ভূষিত করা হয়েছে এই জন্যে।
যতই এগোচ্ছি প্রকৃতির রূপ যেন ততই বৃদ্ধি পাচ্ছে। চলার পথে মাঝে মধ্যেই দেখা মিলছে সুইজারল্যান্ডের সেই বিখ্যাত রেলগাড়ি। এখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি, রেলগাড়ি সবই যেন প্রকৃতির সাথে একেবারে মিলেমিশে এক জীবন্ত ছবি দেখছি। প্রকৃতি যতটা সুন্দর হতে পারে এখানে না এলে হয়তো জানতেই পারতাম না। চড়ে বসলাম ট্রাইকেবল গন্ডোলায়। গন্তব্য সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৪৫৪ মিটার উচ্চতায় অ্যালপস পর্বতের চূড়ায় জাংফ্রাউজের টপে, অর্থাৎ দ্য টপ অফ ইউরোপে। এই ইউরোপ ট্রিপে সব থেকে রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হতে চলেছে। Just whisk out to the right. Down. ট্রাইকেবল গন্ডোলায় করে গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল থেকে আইগার গ্লেসিয়ারে পৌঁছে গেলাম। এখান থেকে জাংফ্রাউজ রেলওয়েতে করে পৌঁছে যাব ইউরোপের সর্বোচ্চ রেল স্টেশন জাংফ্রাউজের স্টপে। ট্রেন এসে গেছে। সবে তো শুরু, দাঁড়ান এখন 3 দিন আছে। 3 দিন আছে তার, কালকে একটা সেই পরশুদিন। পৌঁছে গেলাম টপ অফ ইউরোপ জাংফ্রাউজে। এই যেন এক অন্য জগৎ। অ্যালপস পর্বতের উপর দাঁড়িয়ে চারদিকে নৈসর্গিক দৃশ্য যেন স্বপ্নের মতো লাগছে।
দেখুন আমরা কোথায় আছি। কি বানিয়েছে এই অ্যালপস পর্বতের একদিকে ফ্রান্স পর্যন্ত সুইস মালভূমি আর অন্যদিকে 4000 মিটার চূড়ার সাথে রেখাযুক্ত আলেস হিমবাহ। এই সুইস অ্যালপস জ্যাংফল থেকে আলেস অ্যালপাইন অঞ্চলটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে প্রথম প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। ঢুকে পড়লাম জিয়াংফ্রুজের এই হিমবাহ সুড়ঙ্গে, যেন এটি একটি আইস প্যালেস। দাদা উল্টা উল্টা এটা কি বানিয়েছে দেখো। যতই দেখছি ততই অবাক হচ্ছি আর ভাবছি মানুষ কি না করতে পারে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের ভ্রমণের শেষ দিনের আর একটা অ্যাডভেঞ্চার ট্রিপে। এই গন্ডোলায় চেপে পৌঁছে গেলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 3238 মিটার উঁচুতে অ্যালপসের উড়ি পর্বতের চূড়ায় টিটলিসে। তুষার ঢাকা পর্বত এবং অ্যালপাইন ল্যান্ডস্কেপের দর্শনীয় প্যানোরামিক দৃশ্যের সাক্ষী হলাম। ঢুকে পড়লাম টিটলিসের 150 মিটার দীর্ঘ হিমবাহের সুড়ঙ্গে। হাঁটতে হাঁটতে দেখে নিলাম এখানে রাখা বিভিন্ন বরফের তৈরি বলে। মাউন্ট টিটলি, এটা হচ্ছে লাস্ট স্টেপ, এটা আইস স্টেপ, লাস্ট স্টেপ। এর আগের স্টেপগুলো আমরা সব ঘুরে এলাম। আইস স্কেপ
এই ইউরোপ ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা বাকি জীবনের জন্য স্মৃতি হিসেবে সঞ্চয় করে রাখলাম। ধন্যবাদ।